ডিসিপ্লিনারি প্রসিডিউরে যদি কারো বিরুদ্ধে শাস্তি নিতে হয় তাহলে কি করা যাবে? অসদাচরণ বা দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি। এখানে বলা আছে 23(1) এই আইনে লে অফ, ছাঁটাই, ডিসচার্জ এবং চাকরি অবসান সম্পর্কে অন্যত্র যাহা কিছু বলা হোক না কেন, কোনো শ্রমিককে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকরি হইতে বরখাস্ত করা যাইবে না যদি তিনি কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন অথবা ধারা 24-এর অধীন অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত হন। তো আমরা পরে গেলে এগুলো ক্লিয়ার হবে। অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে কী কী শাস্তি হয়? এই যে আমি ডিসিপ্লিনারি প্রসিডিউরটা করলাম, তাকে আমি 60 দিনের মধ্যে তদন্ত করলাম, তদন্তের পরে মালিক বা কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত দিবেন। ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত দিবে না, তারা শুধু তাদের মতামতটা লিখে দিবে, রিপোর্টটা লিখে দিবে। তো মালিক কী রকমের শাস্তি দিতে পারেন সেই শাস্তির ধরনটা এখানে উল্লেখ করা আছে। সেটা হচ্ছে গিয়ে অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত কোনো শ্রমিককে উপধারা 1-এর অধীন চাকরি হইতে বরখাস্তের পরিবর্তে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত যে কোনো শাস্তি প্রদান করা যাইবে। ডিসিপ্লিনারি অ্যাকশনটার ক্ষেত্রে আমি যে কোনো শ্রমিকের বিরুদ্ধে তাকে চাকরি থেকে সরাসরি বরখাস্ত করে ফেলবো, সেটা না করে বিভিন্ন রকমের পানিশমেন্ট বা শাস্তি দেওয়া যায়। সেই শাস্তি সম্পর্কে বলা আছে 23-2 ধারায়। তো কী কী শাস্তি দেওয়া হচ্ছে? অপসারণ। আপনারা খেয়াল রাখেন, অপসারণ আর বরখাস্ত খুব কাছাকাছি শব্দ, দুইটাতেই চাকরি থাকে না। অপসারণ, বরখাস্ত হচ্ছে বাক্যটা এরকম থাকে যে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, এই জন্য চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হলো, এতে তার চাকরির কেরিয়ারে একটা সমস্যা হয়। অপসারণটাতেও চাকরি থাকে না, কিন্তু শব্দটা একটু ভিন্ন, যে আপনি দোষী প্রমাণিত হয়েছেন এই জন্য চাকরি থেকে আপনাকে অপসারিত করা হলো। শুধু শব্দের তারতম্য, আর কোনো কিছু না। 2-এর খ, কেউ যদি দোষী প্রমাণিত হয় তাকে তার নিচের পদে বা গ্রেডে বা বেতন স্কেলে অনধিক 1 বছর পর্যন্ত আনয়ন কি করতে পারা যায়? তাকে ডিমোশন দিয়ে দেওয়া যায় 1 বছর পর্যন্ত, অথবা তাকে 1 বছরের অধিক সময়ের জন্য তার পদোন্নতি বন্ধ থাকবে, 1 বছরের অধিক সময়ের জন্য তার মজুরি বন্ধ থাকবে, তাকে জরিমানা করা যেতে পারে। জরিমানা করার ব্যাপারে আবার ধারা 25-এ বলা আছে কতটুকু করা যাবে, সেটা আমরা পরে দেখে নিব। অনধিক 7 দিন পর্যন্ত বিনা মজুরিতে বা বিনা খোরাকিতে সাময়িক বরখাস্ত করা যাবে। তাকে ভর্ৎসনা বা সতর্কীকরণ, ওয়ার্নিং লেটার তাকে দেওয়া যাবে। তো কেউ যদি অসদাচরণের জন্য দোষী প্রমাণিত হয়, তাকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত না করে নিম্নের যে কোনো একটি বিষয়কে দিয়ে তাকে শাস্তি দেওয়া যেতে পারে, যাতে তার চাকরিটা না যায়। ক্লিয়ার বিষয়টা? ওকে। অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি 23-3 উপধারা 2-এর ক-এর অধীন অপসারিত কোনো শ্রমিককে যদি তাহার অবিচ্ছিন্ন চাকরির মেয়াদ অনূন্য 1 বছর হয়, মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ চাকরি বছরের জন্য 15 দিনের মজুরি প্রদান করবেন। কোনো শ্রমিক যদি অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হয় তদন্তের পর, তাহলে তাকে যখন বরখাস্ত করা হবে, তার চাকরির বয়স যাই হোক না কেন, প্রতি বছর চাকরির জন্য তাকে 15 দিনের করে মজুরি দিতে হবে। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? তবে শর্ত থাকে যে কোনো শ্রমিককে উপধারা 4-এর খ ও ছ এর অধীন অসদাচরণের জন্য বরখাস্ত করা হইলে তিনি ক্ষতিপূরণ পাইবেন না। তবে এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক তাহার অন্যান্য আইনানুগ পাওনাদি যথানিয়মে পাইবেন। এবার আসেন, বলতে কি, তদন্তের ফলে দোষী প্রমাণিত হইলে কোনো শ্রমিকের যদি চাকরি চলে যায়, তাহলে সে 15 দিনের মজুরি পাবে প্রতি বছর চাকরির জন্য। কিন্তু বলে দিছে 23-4-এর খ আর 6-এর অধীনে যদি দোষী প্রমাণিত হয় তাহলে কোনো কিছু পাবে না। কোনো শ্রমিককে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয় তাহলে সে প্রতি বছর চাকরির জন্য 15 দিনের একটা মজুরি পাবে।
কিন্তু সে যদি কোনো কারণে চুরি করে বা প্রতিষ্ঠানে দাঙ্গা হাঙ্গামা বা মারামারি করে, সেই ক্ষেত্রে শ্রমিক কোনো মানে 15 দিনের কোনো সুবিধাটা পাবে না। তবে তার অন্যান্য আইনানুগ পাওনাদি, যেমন তার যদি আনলিভের টাকা থেকে থাকে, তার যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে থাকে, অন্যান্য যা যা আছে সেই টাকাগুলো সে পাবে। অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি 23-5 উপধারা 1 ক-এর অধীন বরখাস্তকৃত কোনো শ্রমিক যদি আপিলে খালাস পান, তাহলে তাহাকে তাহার পূর্বতন পদে বহাল করিতে হইবে, নতুন কোনো উপযুক্ত পদে তাহাকে নিয়োগ করিতে হইবে। যদি ইহার কোনোটি সম্ভব না হয়, তাহা হইলে তাহাকে ডিসচার্জকৃত কোনো শ্রমিককে প্রদেয় ক্ষতিপূরণের সমান হারে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। তবে বরখাস্ত হওয়ার কারণে ইতিমধ্যে প্রাপ্ত ক্ষতিপূরণের টাকা ইহা হইতে বাদ যাইবে। এইবার যেই শ্রমিককে আমি বরখাস্ত করলাম, সে যদি গিয়ে কোর্টে যদি গিয়ে আপিল করে এবং আপিলে যদি সে তার পক্ষে রায় যায়, তাহলে তাকে কি করতে হবে? তার পূর্বপ্রথম পদে তাকে ফিরায় নিয়ে আসতে হবে, অথবা তাকে নতুন কোনো পদ দিতে হবে। যদি আদালতে গিয়ে তিনি রায় পান যে তার বিরুদ্ধে যেই রায়টা দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে সেটা অন্যায়, তাহলে আদালত যদি তাকে রায় দেন, খালাস দেন, তাহলে কোম্পানি তাকে পূর্বের পদে ফিরায় নিতে বাধ্য, অথবা নতুন কোনো উপযুক্ত পদে তাকে নিয়োগ দিতে হবে। যদি কোনোটাই সম্ভব না হয়, তাহলে তাকে ডিসচার্জকৃত শ্রমিককে প্রদেয় ক্ষতিপূরণ বাবদ সমান হারে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ডিসচার্জকৃত শ্রমিকের ক্ষতিপূরণটা কি মনে আছে? ডিসচার্জকৃত শ্রমিকের ক্ষতিপূরণটা কি? প্রতি বছর চাকরির জন্য 15 দিনের ডিসচার্জ করলে প্রতি বছর চাকরির জন্য 1 মাসের মজুরি। এইভাবে সে যত বছর কাজ করছে তত বছরের মজুরি প্রদান করতে হবে। তো দেখেন ডিসিপ্লিনারি অ্যাকশনটা কেন গুরুত্বপূর্ণ। কোনো কারণে যদি রায়টা পারফেক্ট না হয় কোম্পানির পক্ষ থেকে, সে যদি আদালতে গিয়ে খালাস পায়, তাহলে দেখেন এই অবস্থা। আর আদালতে গেলে তো মনে করেন যে কত ঝামেলা। আদালতে গেলে মানে প্রতি মাসে 2 মাসে একবার করে আদালত আপনাকে ডাকবে। আদালতে গিয়ে এটা নিয়ে হবে, মানে আলোচনা পর্যালোচনা হবে, হবে অনেক লেন্থি হবে। কিন্তু আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, ইউ ফিল গুড, আপনার পক্ষে আপনার উকিল ফাইট করবে। তো এই জন্য এই জায়গাতে আমাদেরকে খুব সচেতনভাবে আগাতে হবে। এখানে 5টা কাজ আছে শাস্তিমূলক ব্যবস্থা হতে। অসদাচরণে অভিযুক্ত কোনো শ্রমিককে তদন্ত সাপেক্ষে সাময়িকভাবে বরখাস্ত করা হইবে যদি না বিষয়টি আদালতের বিচারাধীন থাকে। এই সাময়িক বরখাস্তের মেয়াদ কত দিনের অধিক হইবে না? 60 দিনের অধিক হইবে না। তবে শর্ত থাকে যে উক্তরূপ সাময়িক বরখাস্তকালীন কালে মালিক তাহাকে খোরাকি ভাতা প্রদান করিবেন, তবে অন্যান্য ভাতা পূর্ণ হারে প্রাপ্য হইবেন। খোরাকি ভাতাটা কি? খোরাকি ভাতা জিনিসটা হচ্ছে, একটা শ্রমিককে যখন শোকজ সাসপেনশন করা হবে, ওই সময়টাতে সে মূল মজুরির অর্ধেক টাকা পাবে। এই মূল মজুরির অর্ধেক টাকাটাকেই খোরাকি ভাতা বলে আখ্যায়িত করা হয়। সাময়িক বরখাস্তের কোনো আদেশ লিখিতভাবে হইবে এবং ইহা শ্রমিককে প্রদানের সঙ্গে সঙ্গে কার্যকর হইবে। অবশ্যই কাউকে যদি আমরা শোকজ সাসপেন্ড করি, তাহলে কি করতে হবে? সেটাকে লিখিতভাবে দিতে হবে এবং যেই দিন থেকে দিবেন সেই দিন থেকেই সেটা কার্যকরী হবে। ধারা 24 শাস্তির পদ্ধতি 4 নম্বর, কোনো তদন্তে অভিযুক্ত শ্রমিককে তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত বা তৎকর্তৃক মনোনীত কোনো ব্যক্তি সহায়তা করিতে পারিবেন। আমরা জানি তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষ মালিক পক্ষ উভয় পক্ষের লোক থাকবেন এবং যার বিরুদ্ধে তদন্ত হবে তার উপরের পদের যে কোনো কেউ তাকে হেল্প করতে পারবেন এবং এটা অবশ্যই লিখিত হতে হবে। যদি কোনো তদন্তে কোনো পক্ষ মৌখিক সাক্ষ্য প্রদান করেন, তাহা হইলে যাহার বিরুদ্ধে এই সাক্ষ্য প্রদান করা হইবে তিনি সাক্ষীকে জেরা করিতে পারিবেন। আমরা সামনে গেলে কিছু এক্সাম্পল সহ আমরা কথাগুলো দেখব। যদি তদন্তে কোনো শ্রমিককে দোষী পাওয়া যায়, তাহাকে ধারা 23 অধীন শাস্তি প্রদান করা হইবে। তাহা না হইলে তাহার সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য কোনো মজুরি পাইবেন না, তবে উক্ত সময়ের জন্য খোরাকি ভাতা প্রাপ্য হইবে।
6 নম্বর লাইনটা আবার পড়ি। যদি তদন্তে কোনো শ্রমিককে দোষী পাওয়া যায় তাহলে ধারা 23-1 অধীন শাস্তি প্রদান করা হইবে। তাহা হইলে তিনি তাহার সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য কোনো মজুরি পাইবেন না, তবে উক্ত সময়ের জন্য তাহার খোরাকি বাধা প্রাপ্য হইবেন। কোনো শ্রমিককে তদন্তকালীন সময়ে তদন্ত করার পরে সে যদি নির্দোষ প্রমাণিত হয়, তাকে শোকজ সাসপেনশন যে পিরিয়ডটার জন্য করা হয় ওই পিরিয়ডটাতে সে খোরাকি ভাতা পায়। কিন্তু সে যদি তদন্তে দোষী প্রমাণিত না হয়, চাকরিতে জয়েন করে, তাহলে তাকে খোরাকি ভাতাটা কী ছিল? মূল মজুরির অর্ধেক টাকা। এখন তাকে কি করতে হবে? বাকি অর্ধেক টাকা ফেরত দিয়ে দিতে হবে। কিন্তু যদি দোষী প্রমাণিত হয় তাহলে খোরাকি ভাতা যেটা দিচ্ছেন সেটাই পাবে, আর বাকিটা পাবে না। যদি তদন্তে কোনো শ্রমিকের অপরাধ প্রমাণিত না হয় তাহা হইলে তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে কর্মরত ছিলেন বলে গণ্য হইবে এবং ওই সময়ের জন্য তাহার খোরাকি ভাতা সমন্বয় সহ প্রাপ্য থাকিবে। কথাটা ক্লিয়ার? জি। ওকে। শাস্তি প্রদানের ক্ষেত্রে শাস্তির আদেশের একটি কপি সংশ্লিষ্ট শ্রমিককে দিতে হইবে। অবশ্যই তাকে যে শাস্তি দিলাম, কি শাস্তি দিলাম, একটা কপি তাকে দিতে হবে। যদি কোনো শ্রমিক মালিক কর্তৃক প্রেরিত কোনো নোটিশ, চিঠি, অভিযোগনামা, আদেশ বা অন্য কোনো কাগজপত্র গ্রহণ করিতে অস্বীকার করেন, তাহা হইলে তাহাকে প্রদান করা হইয়াছে বলিয়া বুঝিতে হইবে। যদি উহার একটি কপি নোটিশ বোর্ডে প্রদর্শিত হয় এবং আরেকটি কপি মালিকের নথিপত্র হইতে প্রাপ্ত শ্রমিকের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করা হয়। অনেক সময় কি হয়, শ্রমিক শাস্তির কপি বা শোকদের কপি নিতে চায় না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে ওই যেই কপিটা শ্রমিক নিতে চায় নাই তার একটা কপি নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে, আর একটা কপি রেজিস্ট্রি ডাকযোগে পাঠায়া ওই রেজিস্ট্রি ডাকযোগের একটা কপিটা তার পার্সোনাল ফাইলে রেখে দিতে হবে যে তার সাথে আমরা এইভাবে যোগাযোগ করেছি। কথা ক্লিয়ার? বোঝা গেছে? কোনো শাস্তি প্রদানের ব্যাপারে মালিক সংশ্লিষ্ট শ্রমিকের পূর্বতন নথিপত্র, অপরাধের গুরুত্ব, চাকরিকালীন কৃতিত্ব, অবদান, বিদ্যমান অন্য কোনো বিষয়ের অবস্থা বিবেচনায় নেবেন। এখন একটা লোক, তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে, সে 10 বছর ধরে চাকরি করে, অথবা তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হয়েছে, সে 10 বছর ধরে চাকরি করে, সে একজন সৎ লোক, ভালো লোক, এটা মোটামুটি প্রমাণিত, কিন্তু কোনোভাবে সে বাটে পড়ে গেছে, তার বিরুদ্ধে এই জিনিসগুলো আনা হচ্ছে, তাহলে তদন্ত কমিটি রায়েও তিনি দোষী প্রমাণিত হয়েছেন, কিন্তু বিষয়টার মধ্যে কোথাও একটু গ্যাপ আছে। তো মালিক তদন্ত রিপোর্টটা পড়ার পরে বা HR ম্যানেজার বা HR GM পড়ার পরে মনে হইল যে কোথাও কোনো গ্যাপ আছে, তিনি মালিকের সাথে বা CEOর সাথে কথা বলে চাইলে, যেহেতু 10 বছর ধরে ওই ভদ্রলোক কাজ করতেছেন সততার সহিত, চাইলে তাকে শাস্তিটা মওকুফ করে দিতে পারেন। এটা পরিস্থিতি বিবেচনায়, এটা অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে। ঠিক আছে? একটা লোককে একটা ভুলের জন্য তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না সেটা খুব গুরুত্বপূর্ণ তদন্ত করার ক্ষেত্রে। বোঝা গেছে? এবার আসেন বিধি 29, অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি। কোনো শ্রমিকের কোনো আচরণ বা কাজ অসদাচরণ কিনা উহা যাচাই করিবার উদ্দেশ্যে মালিক তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি ধারা 24-এর উপধারা 1 দফা খ অনুসারে কোনো প্রকার কৈফিয়ত তলব করেন এবং তৎপ্রেক্ষিতে শ্রমিক কর্তৃক প্রদত্ত জবাব সন্তোষজনক হইলে অভিযোগ নিষ্পত্তি হইয়াছে বলে গণ্য হইবেন এবং এই বিষয়টি পরবর্তী চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলিবে না। এই যে আমি আপনাদেরকে বারবার বলছি না, এই ধারা 27, 24, 23, 29, 20 এগুলো ঠোঁটের আগায় থাকবে। আমি যখন যেই ধারাটা নিয়ে কথা বলবো আপনার যেন ধারাটা মাথায় মুহূর্তের মধ্যে কাজ করে, নইলে এইটাতে আপনি কন্ট্রোলিংটা আনতে পারবেন না। আমরা কি ধারা 24 নিয়ে আলোচনা করছিলাম এর মধ্যে? এই যে আমরা ধারা 24 নিয়ে দেখেন এখানে আলোচনা করছি না? ধারা 24 আসেন, তাহলে ধারা 24 নিয়ে আলোচনা করলে আমাদের
তাহলে কোনো শ্রমিকের কোনো আচরণ বা কাজ অসদাচরণ কিনা উহা যাচাই করিবার উদ্দেশ্যে মালিক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি ধারা 24-এর উপধারা 1-এর দফা খ অনুসারে কোনো প্রকার কৈফত তলব করেন এবং তার প্রেক্ষিতে শ্রমিক কর্তৃক প্রদত্ত জবাব সন্তোষজনক হইলে অভিযোগ নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হইবে। এই বিষয়টি শ্রমিকের চাকরি পরবর্তী ক্ষেত্রে কোনো প্রভাব ফেলিবে না। মানে কি, একটা শ্রমিক আরেকটা শ্রমিক দুইজনের মধ্যে কোনো একটা শ্রমিক তার বা একজন কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মানে নাই, তাকে শোকজ করা হয়েছে। তিনি উত্তর দিলেন, স্যার আমি যেই কাজটা করেছি কাজটা ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আমার দ্বারা এরকম কাজের আর পুনরাবৃত্তি হবে না। সদয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ সার্বিক বিবেচনা করে আমাকে এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক, আমি ভবিষ্যতে সমস্ত নিয়মকানুন মেনে চলব। সে যদি নিজের দোষ স্বীকার করে তাহলে অভিযোগটা নিষ্পত্তি হয়েছে। এখন মালিক চিন্তা করবে তাহলে তাকে কি করবে, তাকে চাকরিতে কন্টিনিউ করবে, তাকে ক্ষমা করে দিবে। এবং একটা শাস্তির জন্য একবারই বিচার হবে, দুইবার বিচার হবে না, এটা মনে রাখবেন। সে একবার চুরি করছে, তাকে মাফ করে দিয়েছেন, ঠিক আছে। পরে সে একটা শ্রমিকের সাথে মারামারি করছে, পরবর্তী যখন বিচার হবে শুধু মারামারি বিচারটাই হবে, যেই চুরি করছিল তাকে মাফ করে দিয়েছেন, এইটা রেফারেন্স আর আসতে পারবে না। মানে কোনো শ্রমিককে একবার যদি কোনো অন্যায়ের জন্য মাফ করে দেওয়া হয় সেটা আর পরবর্তীতে রেফারেন্স হিসাবে আসবে না। ওকে। আর যদি সন্তোষজনক না হইলে মালিক শাস্তি প্রক্রিয়া অনুসরণের জন্য ব্যবস্থাপক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত কার্যক্রম সম্পন্ন করিবার জন্য যেই শ্রমিক যেই উত্তরটা দিছে উত্তরটা যদি সন্তোষজনক না হয়, যদি বলা হয় তুমি চুরি করছো, সে বলল আমি চুরি করি নাই, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, তাহলে কি উত্তরটা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক হয় নাই। যদি সন্তোষজনক না হইলে মালিক শাস্তি প্রক্রিয়া অনুসরণের জন্য ব্যবস্থাপক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত কার্যক্রম সম্পন্ন করিয়া তাহার নিকট 60 দিনের মধ্যে রিপোর্ট পেশ করিতে নির্দেশ প্রদান করিবেন। তদন্ত কমিটিতে কত সদস্য বিশিষ্ট লোক রাখতে হবে? অনধিক 6 জন লোক থাকতে হবে। আবার 2 জন থাকলেও চলবে, তবে অবশ্যই একজন মালিক পক্ষের আর একজন যার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে একজন তার পক্ষের। তদন্ত কমিটি উপকমিটি গঠন করতে পারিবে। তদন্ত কমিটি আবার একটা উপকমিটি গঠন করতে পারবে, তবে উপকমিটি গঠন করা লাগে না আমাদের চাকরির ক্ষেত্রে। হ্যাঁ, আমরা তদন্ত কমিটি যেই 2 সদস্য বা 4 সদস্য হয় তারাই কাজ করে, উপকমিটি আর লাগে না। উপকমিটি রিপোর্ট চূড়ান্তের জন্য তদন্ত কমিটির নিকট পেশ করবে। তদন্ত কমিটি উহার তদন্ত প্রতিবেদন প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করবে। তাহলে আমরা খতে 2টা জিনিস পাইলাম, 60 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, আর তদন্ত কমিটিতে সর্বোচ্চ কতজনের হতে পারবে? অনধিক 6 সদস্য বা 2 সদস্য নিয়ে করা যাবে। 29/6 তদন্ত কমিটিতে মালিক পক্ষের প্রতিনিধি মালিক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক উক্ত কারখানা বা প্রতিষ্ঠান হতে মনোনীত হইবেন। তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের প্রতিনিধি অভিযুক্ত শ্রমিকের লিখিত প্রস্তাব ক্রমে উক্ত কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্য হইতে মনোনীত হইবেন। তদন্ত কমিটিতে মালিক পক্ষের প্রতিনিধি কে মনোনয়ন করবেন? মালিক নিজে অথবা মালিকের প্রতিনিধি, HR ম্যানেজার, HR GM অথবা কারখানার CEO, তারা মালিক পক্ষের প্রতিনিধি নির্বাচন করে দিবেন। আর শ্রমিক পক্ষ অথবা দোষী যেই পক্ষ সেই পক্ষের প্রতিনিধি মনোনীত কে করবেন? ওই ব্যক্তি লিখিতভাবে বলবে তদন্ত কমিটিতে আমার পক্ষের প্রতিনিধি হিসেবে আমি অমুকের নাম বললাম, তবে অবশ্যই যার নাম বলবে লিখিতভাবে তার পদবি দোষী ব্যক্তির উপরে হইতে হবে। তবে শর্ত থাকে যে অভিযুক্ত ব্যক্তির নিম্ন পদের কাউকে প্রতিনিধি মনোনয়ন করা যাইবে না, যে কথাটা মাত্র বললাম। আরও শর্ত থাকে যে ধারা 23-এর উপধারা 4-এর দফা খ ও 6-এর অধীন। খ আর 6 কি মনে আছে?
চুরি আর মারামারি চুরি, অধীন কোনো শ্রমিক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনিত হইলে অভিযুক্ত শ্রমিক বা কর্মচারী ইচ্ছা করিলে তাহার প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের কোনো সদস্য যদি থাকে অথবা ট্রেড ইউনিয়ন না থাকিলে অংশগ্রহণকারী কমিটির কোনো শ্রমিক প্রতিনিধিকে তাহার প্রতিনিধি হিসাবে মনোনয়ন করিতে পারিবে। কারখানাতে আমাদের কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন থাকে, ম্যাক্সিমাম কারখানা থাকে না, তবে পিসি কমিটি থাকে, পার্টিসিপেশন কমিটি। শ্রমিক চাইলে পিসি কমিটির কোনো সদস্যকে তাহার প্রতিনিধি মনোনয়ন করিতে পারিবে। আইনে এই সুযোগটা রাখা হয়েছে। শ্রমিকের আইনানুগ পাওনা আদায়ের জন্য প্রতিষ্ঠানের উৎপাদন অথবা দৈনন্দিন কাজের ব্যাঘাত বা না ঘটাইয়া এবং সম্পদহানি না করিয়া কোনো নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনা ধারা 23-এর উপধারা 4-এর দফা 6-এ উল্লেখিত উচ্ছৃঙ্খলা বুঝাইবে না। 8 নম্বরে একটা কথা বলা আছে, শ্রমিকের আইনানুগ পাওনা। এই কথাটা আপনাদের না বুঝলেও চলবে, এটা জটিল কিছু না। ওকে, এইবার আসেন শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে পদক্ষেপসমূহ কন্টিনিউ। এছাড়াও শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলা প্রয়োজন বা জানা প্রয়োজন। এতক্ষণ আমরা যেই কথাগুলো বললাম না, এইগুলো ছিল টোটালি আইনের কথা, এতক্ষণ যেই কথাগুলো বললাম। আর এখন আমরা যেই কথাগুলো বলবো আইনের বাইরে, জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করা। তদন্ত কার্যক্রম যখন করবেন কিছু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। সেই কমন সেন্সের বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টা হচ্ছে, কোনো একটা অভিযোগ আসলো, আপনি খবর পাইলেন কি ফ্লোরে এক অপারেটর তার সুপারভাইজারের সাথে খারাপ ব্যবহার করছে, সুপারভাইজার লিখিত অভিযোগ দিল বা কমপ্লেন জানালো। তো আমরা কি করি, সেই কমপ্লেনটার এগেনস্টে সাথে সাথে ওই ওয়ার্কারটাকে ডেকে একটা শোকজ দিয়ে দেই বা শোকজ সাসপেনশন দিয়ে দেই, তাই করি না? কিন্তু সেটা না করে আমাদেরকে যেটা করতে হবে, যার বিরুদ্ধে অভিযোগটা আসবে, অভিযোগটা আসার সাথে সাথে ওই জায়গাতে গিয়ে একটা প্রাথমিক তদন্ত করতে হবে। আশেপাশে 4-5 জন 6 জন ওয়ার্কারকে জিজ্ঞেস করতে হবে, তোমাদের এখানে কিছুক্ষণ আগে অমুক সুপারভাইজারের সাথে অমুক অপারেটরের একটা কথা কাটাকাটি হয়েছে, ঝামেলা হয়েছে, তোমরা জানো কি না? তখন তাৎক্ষণিকভাবে গেলে অনেকে সাক্ষী দিবে, তার সাক্ষীটা লিখে তার স্বাক্ষর নিয়ে রাখা যাবে। তাহলে সেটা তদন্তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ পরবর্তী 2-3 দিন হয়ে গেলে মানুষ আর সাক্ষী দিতে সাহস পায় না। তারপরে অভিযোগপত্রের ধরনটা কীরকম হবে? দ্রুত অভিযোগ দেওয়া। অভিযোগ আজকে আসলো, আমি যে 3 দিন পরে দেই, তাহলে অভিযোগের জাস্টিস দিলে জাস্টিস ডিনাই। যদি বিচার কাজে দেরি হয়, বিচার পাওয়া যায় না। তাই অভিযোগ আসার সাথে সাথে অভিযোগপত্র দিয়ে দিতে হবে। অভিযোগপত্রের জবাব বিবেচনা করা, তদন্ত কমিটি মনোনয়ন, তদন্ত কমিটির নোটিশ, সঠিকভাবে আভ্যন্তরীণ তদন্ত করা, তদন্ত কমিটির রিপোর্ট, কর্তৃপক্ষ তদন্ত কমিটি কর্মকর্তা প্রতিবেদন বিবেচনা করবেন, শাস্তির আদেশ জারি করা। এই বিষয়গুলো তদন্তের ক্ষেত্রে ধারাবাহিকভাবে মেনে চলতে হবে। এছাড়াও শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে প্রয়োজনে প্রাথমিক তদন্ত। এখানে কি বলা আছে, আমি যে কথাগুলো বললাম, কিছু ঘটনা যেমন গালাগালি, মারামারি ইত্যাদির কোনো দালিলিক প্রমাণ থাকে না। সেসব ক্ষেত্রে অভিযোগপত্র দেওয়ার আগে একটি প্রাথমিক তদন্ত করে নিলে তদন্তের সময় অভিযোগ প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। অভিযোগ তৈরি, ডেফিনেশন অফ চার্জশিট। চার্জশিটটা কি? চার্জশিট ইজ দ্য ডকুমেন্ট হুইচ set out of the allegation of misconduct, behavior, indiscipline, lack of interest and negligence etc. অভিযোগপত্র তৈরি করতে গেলে আপনি অবশ্যই 4টা বিষয় মাথায় রাখতে হবে। এই 4টা বিষয় যদি অভিযোগপত্রে আপনি না নিয়ে আসেন, তাহলে অভিযোগটা আপনার ফেক হয়ে যেতে পারে। প্রথমটা হচ্ছে গিয়ে, কার সাথে দ্বন্দ্ব হয়েছে, মারামারিটা, ঝামেলাটা হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, ঠিক আছে? কার সাথে, কোথায়, কখন এবং কি ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে। যেমন 4 তারা ফ্লোরে বিকাল 5টার সময় সখিনার সাথে তার সুপারভাইজারের সমস্যা হয়েছে। সখিনা তার সুপারভাইজারকে বা তার সুপারভাইজার সখিনাকে একটা বাবা মা তুলে গালি দিয়েছে।
এই যে স্পেসিফিকেশন থাকতে হবে। যদি কেউ লিখে দেয় যে স্যার আমার ফ্লোরের অপারেটর সকিনা আমাকে বাবা মা তুলে বকা দিয়েছে, ঠিক আছে, আমার ফ্লোরটা কোন ফ্লোর, কখন বকা দিছে, তাহলে সময়টা জানা থাকলে কি হবে, আমরা দেখব ওই সময়টাতে ওই ফ্লোরের আর কোন কোন অপারেটর ছিল। এই জন্য অভিযোগপত্রে এই 4টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মনে থাকবে। কার সাথে ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কি ঘটনা ঘটেছে, মনে থাকবে। তো অভিযোগপত্রের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। অভিযোগপত্রের প্রকৃতি, অভিযোগপত্রটি অবশ্যই স্পষ্ট হতে হবে। এতে ঘটনাটি, এই যে এখানে আমি লিখে দিয়েছি, এতে ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কি ঘটেছে, এগুলো স্পষ্টভাবে থাকতে হবে। অভিযোগপত্র ইস্যুকারী কর্তৃপক্ষ, আইনে এ ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই। সাধারণ নিয়মে যে ব্যক্তি নিয়োগ করার ক্ষমতা আছে তিনি অভিযোগপত্র দিতে পারেন। অভিযোগপত্র কে দিবেন? আপনার ডিপার্টমেন্টে HR GM আছেন, HR ম্যানেজার আছেন, ডেপুটি ম্যানেজার আছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন। একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কি অভিযোগপত্র দিতে পারবেন? দিতে পারবেন তিনি যিনি নিয়োগ করার ক্ষমতা রাখেন এবং চাকরি থেকে ডিসমিস করার ক্ষমতা রাখেন, তিনি অভিযোগপত্র দিতে পারবেন। সবাই অভিযোগপত্র দিতে পারবে না। অভিযোগপত্র সংশোধন, প্রয়োজন হলে কর্তৃপক্ষ একবার অভিযোগপত্র দিয়ে পরে তা সংশোধন করতে পারেন। দরকার মনে করলে অভিযোগপত্র প্রত্যাহার করতে পারেন। আবার একটি অভিযোগপত্র থাকা অবস্থায় প্রয়োজন অন্য আরেকটি অভিযোগপত্র দিতে পারেন। খুব গুরুত্বপূর্ণ কথা। অভিযোগপত্র দেওয়ার পরে অভিযোগপত্র আবার সংশোধনের জন্য এটা আবার ফেরত নেওয়া যায়। প্রয়োজনে মনে করেন যে না, যাকে অভিযোগটা দেওয়া হয়েছে এটা ভুল অভিযোগ দেওয়া হয়েছে, তাহলে আরেকটা চিঠি লিখে অভিযোগপত্রকে প্রত্যাহার করে নেওয়া যায়। এই দুইটা কাজ করা যায়। আরেকটা কাজ করা যায় কি, একটা লোককে একটা অভিযোগপত্র দেওয়া হয়েছে, দেওয়া অবস্থায় তার বিরুদ্ধে আরেকটা ঘটনা ঘটছে, তাহলে ওই অভিযোগ চলাকালীন অবস্থায় কি তাকে আরেকটা অভিযোগপত্র দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। সে তো একটা দোষে তার ইনকোয়ারি চলতেছে, তার চলতেছে, ওই অবস্থায় সে যদি আরেকটা ঘটনা ঘটায় শ্রম আইনের বিধান অনুযায়ী যেটা ঘটানো ঠিক না, তাহলে তার বিরুদ্ধে একটা অভিযোগপত্র থাকা অবস্থায় আরেকটা অভিযোগপত্র দেওয়া যাবে। অভিযোগপত্র তৈরি বা ড্রাফটিং খুব ইম্পর্টেন্ট জিনিস। অভিযোগপত্র লেখা বা ড্রাফটিং, সময়ের ক্ষেত্রে প্রায় আনুমানিক শব্দটি উল্লেখ করতে হবে। যেমন প্রায় আনুমানিক সকাল 10:25 সময়। আপনি ডাইরেক্টলি আমরা লিখব না যে সকাল 10:25 সময় অমুকের সাথে অমুকের মারামারি ঘটছে। এইভাবে কেউ ঘটনার সময় বোল্ডলি বলতে পারবে না যে কি ঘটনাটা ঘটছে। এই জন্য প্রায় বা আনুমানিক কথাটা উল্লেখ থাকতে হবে যে আনুমানিক সকাল 10:25 সময় বা আনুমানিক 11:20 সময় এই ঘটনাটা ঘটেছে। অভ্যাসগত বোঝানোর জন্য 2 থেকে 3টি চিঠি পূর্বে দিয়ে অভ্যাসগত প্রমাণ করতে হবে। কথাগুলো আমি শুরুতেই বলছিলাম। এছাড়াও প্রত্যেকটি অভিযোগপত্রে নিম্ন বর্ণিত শর্তগুলো থাকতে হবে। কি কি শর্ত? সহজ সরল ভাষায় অভিযোগগুলো লিখতে হবে। কিভাবে অসদাচরণ হয়েছে সেটা পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে। কোনো আদেশ স্বেচ্ছাকৃতভাবে অবাধ্য করলে আদেশটি কী ছিল লিখতে হবে। কোনো বেয়াদবির অভিযোগ থাকলে কি বলে বেয়াদবি করা হয়েছে সেটা পরিষ্কার ভাষায় লিখতে হবে। কোনো গালাগালি যদি করে থাকে কি গালাগালি করছে সেটা লিখতে হবে। অভিযোগপত্রে যেই ঘটনাটা ঘটছে, যেই গালাগালাগুলো ঘটেছে, যদি থাপ্পড় মেরে থাকে কোন গালে থাপ্পড় মারছে স্পষ্ট করে প্রতিটা জিনিস লেখা থাকতে হবে। চুরির ক্ষেত্রে কি কি জিনিস চুরি করেছে তার একটা বিস্তারিত বিবরণ দিতে হবে। অভিযুক্ত ব্যক্তি যে ভাষায় লিখতে ও পড়তে জানেন পত্রটি সে ভাষায় লেখা উচিত। শ্রমিকদের তো ইংলিশে দিলে শ্রমিকরা বুঝবে না, তাই না? একটি অভিযোগপত্রের নমুনা, আমি এখন আপনাদেরকে একটা অভিযোগপত্রের নমুনা দেখাবো। আনুমানিক সকাল 10টায় কার সাথে ঘটছে? অপারেটর আর সুপারভাইজার। কি ঘটনা ঘটছে? ধীরে ধীরে কাজ করা, বলা সে বলছে এভাবে করব, তার দিকে মারার জন্য তেড়ে আসে। ঠিক আছে? তো আমরা কোথায় ঘটছে সেটা আমরা নিচে এসে পাইলাম। তাহলে 4টা জিনিস পাইলাম। এই জিনিসটা আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে। একজন সাক্ষীর সামনে হাতে হাতে
হাতে হাতে দেওয়া উচিত এবং অভিযোগপত্রের অফিস কপিতে স্বাক্ষর নিতে হবে। কাউকে যে অভিযোগপত্র দেওয়া হচ্ছে একটা ফাইল থাকবে, রেজিস্টার খাতা থাকবে, ওইখানে স্বাক্ষর নিতে হবে যে তাকে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যথায় স্থায়ী অথবা অস্থায়ী ঠিকানায় রেজিস্টার ডাকযোগে পাঠাতে হবে। অভিযোগপত্র হাতে হাতে দিতে হবে যদি যার বিরুদ্ধে অভিযোগটা দেওয়া হচ্ছে তিনি না থাকেন, তাহলে রেজিস্ট্রি ডাকযোগে তার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুই জায়গায় চিঠিটা পাঠাতে হবে। কোনো কারণে যদি চিঠিটা ওই ঠিকানা থেকে ফেরত আসে তাহলে চিঠিটা খোলা যাবে না, না খুলে তার পার্সোনাল ফাইলে রেখে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ধাপ। অভিযোগপত্রে জবাব বিবেচনা করা। অভিযোগপত্রের জবাব অভিযোগ প্রদানকারী কর্মকর্তার কাছেই দিতে বলতে হবে। অভিযোগপত্রের জবাব কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য মনে না হলে একমাত্র তখনই তদন্তের কথা ভাবতে হবে। দোষ যদি লঘু হয় এবং শ্রমিক কর্মচারী যদি তার জবাবে দোষ স্বীকার করে থাকে, তবে এ ব্যাপারে তদন্ত না করে তাকে ধারা 23-2 মোতাবেক লঘু শাস্তি প্রদান করা যেতে পারে। একটা জায়গাতে একটু বিতর্ক আছে বা আছে, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রদান করা হয় এবং সে যদি অভিযোগটা দোষ স্বীকার করে ফেলে তাহলে তার তদন্তের দরকার নাই। ঠিক আছে, কিন্তু তারপরেও কেউ কেউ বলে থাকেন যে দোষ স্বীকার করলেও তদন্ত কার্যক্রম সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তদন্ত কার্যক্রম কমপ্লিট করার পরে সে দোষী বা নির্দোষ যাই প্রমাণিত হোক না কেন, ওই অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। আর কোনো কোনো গুণীজন বলে থাকেন সে যেহেতু দোষ স্বীকারই করে ফেলেছে তাহলে আর তার তদন্তের দরকার কি? কর্তৃপক্ষ তাকে এখন যে কোনো শাস্তি যে দেয় সেটা মেনে নিতে রাজি আছে, তাহলে ওইটাও একটা তদন্তের পরিসমাপ্তি হিসেবে বলা যায়। তাহলে কি হয়, কাজের পরিমাণটা অনেক কমে যায়, আননেসেসারি আর তদন্ত করে ঘাটাঘাটি করার দরকার নাই। কারণ সে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করছে, উত্তরে বলল এটা সে ভুল করছে, এই ধরনের ভুল সে আর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমন সেন্স। কখন আপনি কোন পরিস্থিতিতে কী আচরণ করবেন, নতুবা সেই কথাটা কাজে লেগে যাবে। গ্রন্থগত বিদ্যা আর পরে হচ্ছে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। ঠিক আছে, তো আপনি অনেক কিছু শিখে যাচ্ছেন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, যেটা হচ্ছে আপনাকে জীবনে আলোকিত করবে, আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। আদারওয়াইজ আপনি প্রতি পদে পদে বিপদে পড়বেন।